ফের উত্তাল বিধানসভা, সবাইকে সাসপেন্ড করার হুঁশিয়ারি স্পিকারে। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সবাই ঘেরাও করে গণধুলাই করে এবং শুভেন্দু অধিকারী আহত হয়। এরপরে 25 বার পুলিশকে ভাবতে হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় শুভেন্দু অধিকারী ভয়াবহ গণধুলাই খায়। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে স্পিকার, বিরোধী দলীয় নেতারা ভয়াবহ রূপ ধারণ করে। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে তড়িঘড়ি এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট। চোর শুভেন্দু, আবার বলছি চোর শুভেন্দু, সবাই জানে কনস্টেবলকে ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন, ফান্ডা তো খুলে গেছে। ছবি দেখাবো আপনাদের। আন্দোলনের নামে কি চরম অসভ্যতা! প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। একটা আওয়াজ বেরোলেই কেলাবো চোখে কুত্তার মতো ফেলে গেল। বিরোধী লড়াইয়ে শুভেন্দু দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার টার্গেট শুভেন্দু অধিকারী। রাস্তায় ঝাঁপিয়ে পড়ল ককরোচ জনতা পার্টি। পতন শুরু হয়ে গেল বিজেপি। এবার টার্গেট খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির মসনদ কাঁপিয়ে এবার কলকাতার রাজপথে আছড়ে পড়েছে এক ভয়াবহ সুনামি। এবার শুভেন্দু অধিকারীর পতন নিশ্চিত হয়েছে। আজকের বিধানসভায় শুভেন্দু অধিকারী ভয়াবহ বিপদে পড়েছিল বিরোধী দলের নেতাদের মুখে। এখন দেখতে পারি শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয় হসপিটালে এবং এই বিধানসভার অবস্থা নিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে একটা দাওয়া পাল্টা দেওয়া রাজপথে চলতেছে। আপনারা দেখেছিলেন গত কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কথা হচ্ছিল, এরপর নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কথা হচ্ছিল। এখন শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে শিক্ষার্থীরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বিধানসভার অবস্থা এবং বিধানসভায় যে বিস্ফোরক মন্তব্যগুলো শুভেন্দু অধিকারী করেছিল সেইগুলোও দেখাবো এই একটি ভিডিওতে এবং বিধানসভার মারামারির দৃশ্যও দেখাবো। দেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন সময় কথা বলবে। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ। এর জন্য কারো বাদ গিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি। আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে
নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। এই বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে, সারা দেশ জুড়ে হত্যা করছে। আজকে লাইভ স্ট্রিম মিডিয়াগুলোকে আজকে কিনে নিয়েছে। আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে পুলিশ দেখিয়ে দিল পুলিশ অপদার্থ। আজকে বিজেপিকে আটকাতে পারেনি, আমাদের হাইকোর্টের পারমিশন ছিল। जब तक बीजेपी रहेगी, जब तक सरकार लोगों के द्वारा चुनी हुई नहीं, ईवीएम के द्वारा चुनी हुई सरकार, वोट चोरी करके जीती हुई सरकार, वेस्ट बंगाल में जिन्होंने ईवीएम को जलवा दिया वो सरकार, तो हम उसके खिलाफ हैं। যে ভারতের উপরে কোনো কালবৈশাখী ঝড় আইতেছে, এতে কোনো সন্দেহ নাই। আরো বেশ কিছুদিন আগে বলছি যখন গির্জা ভাঙছে। এখন বিষয়টা আমি আরো এক কথাও বলছিলাম যে কচু গাছ কাটতে কাটতে মানুষ ডাকাইত হয়, তাই তো? কিন্তু ওই মুসলমানের উপরে আঘাত করতে করতে, মুসলমানের উপরে অত্যাচার করতে 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 ওরা গির্জার উপরে হাত দিয়ে ফেলাইছে। এখন ওদের অবস্থা কি হবে? এই যে গির্জার উপরে আদাসের পরিণতি ওই সময় আমি একটা হিসেব করে রাখছিলাম, ভয়াবহ কিছু ভারতের উপরে আইতেছে। আসলে কিন্তু আইয়ে পড়ছে। এই কাল থেকে আমি উপলব্ধি করতেছি, কালকে থেকে দেখতে আসছি। হয়তো সোশ্যাল মিডিয়ায়, ভারতের সোশ্যাল মিডিয়া এটি প্রকাশ করতেছে না, নিষেধাজ্ঞা আছে, এরকম একটা কিছু মনে হয় ভারত সরকার করছে। এটি সোশ্যাল মিডিয়া আইতেছে না, কিছু কিছু জিনিস আইতেছে গুপ্তভাবে। তো এই যে এখন বর্তমানে যে মোদি পতনের আন্দোলন, এটা শুরু হয়ে গেছে। সংসদ ভবন নয়াদিল্লি ঘেরাও করিয়ে ফেলাইছে এবং এতে অন্য অন্য ছাত্র আছে, বিভিন্ন সংগঠনের লোক আছে, ঘেরাও করিয়ে ফেলাইছে। কিন্তু এবার মোদি যে লামা লাগবে, লামতে হবে এককান অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বিরোধী, সৃষ্টিকর্তা বিরোধী যারা কোনো কথা বলে, যারা কোনো কাজ করে, তাদের পতন কিন্তু অনিবার্য, অনিবার্য। তাই এই মোদির, এই শুভেন্দুর পতন হইবে। যদি পতন না হয়, আপনি মনে করেন কি সৃষ্টিকর্তা আছে না? তা সৃষ্টিকর্তা যদি থাকে ওদের পতনও আছে, কারণ ওরা যারা করছে সব ধর্মবিরোধী কাজ। আন্দোলনের চাপে মাথা নত করতে বাধ্য হয়েছে দিল্লির মোদী সরকার, কিন্তু তাতেও কি থামছে ক্ষোভের আগুন? একেবারেই না, উল্টো এবার টার্গেট খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির মসনদ কাঁপিয়ে এবার কলকাতার রাজপথে আছড়ে পড়েছে এক ভয়াবহ সুনামি। আর সেই সুনামির গর্জন একটাই, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই। কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর এত বড় বলিদানের পরেও শান্ত হচ্ছে না ছাত্র সমাজ? আর কেনই বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরে আজ গদি হারানোর চরম আতঙ্কে কাঁপছেন শুভেন্দু? পর্দার আড়ালের এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক সত্য জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার এতদিনের সমস্ত রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দেবে। গতকালকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগ। সরকারের শীর্ষ মহল ভেবেছিল মন্ত্রীর এই বলিদানের পর হয়তো ছাত্র জনতার ক্ষোভের আগুন কিছুটা প্রশমিত হবে, তরুণ প্রজন্ম হয়তো শান্ত হয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই পদত্যাগ আন্দোলনকারীদের কাছে এক বিশাল বিজয়ের বার্তা নিয়ে এসেছে। এই ঘটনা যেন জ্বলন্ত আগুনে এক গ্যালন ঘি ঢেলে দিয়েছে। দিল্লির বুক চিরে যে ছাত্র যুব সমাজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, তারা এখন নিজেদের আসল শক্তিটা চিনে গেছে। তারা বুঝে গেছে রাজপথ দখল করতে পারলে কোনো স্বৈরাচারী শাসকই আর টিকতে পারে না। আর সেই অপ্রতিরোধ শক্তির আস্ফালন আজ আছড়ে পড়েছে কলকাতার বুকে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে বিশাল জনসমুদ্র আজ দেখা যাচ্ছে, তা নিছক কোনো রাজনৈতিক দলের ভাড়ায় আনা লোক নয়। এ হলো অধিকার বুঝে নিতে আসা একদল অকুতোভয় তরুণের দল, যা ক্ষমতার দম্ভ গুড়িয়ে দেওয়ার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন পুলিশ প্রশাসন আর ক্ষমতার দম্ভ দেখিয়ে তিনি এই তরুণ প্রজন্মকে থামিয়ে দেবেন। বিধানসভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্যের সাথে তিনি হুঙ্কার দিয়েছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করো বা অন্য কোনো রাজ্যে যাও, বাংলায় এসব চলবে না। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন এই রাজ্যটা তার প্রত্যেক জমিদারি। এমনকি বিরোধী সরকার চিরতরে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন আজকের এই তরুণ প্রজন্ম কাউকে গণে না। যারা দিল্লির বুকে দাঁড়িয়ে পুলিশের লাঠি আর টিয়ার গ্যাস উপেক্ষা করে খোদ মোদীর সরকারের ভেত নাড়িয়ে দিতে পারে, তাদের কাছে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর চোখ রাঙানি যে নিছকই হাস্যকর।
তা আজ কলকাতার রাজপথ অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে। মাত্র 24 ঘন্টার নোটিশে কোনো বড় রাজনৈতিক ব্যানার ছাড়াই হাজার হাজার তরুণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে তা দেখে মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। এখন আর দিল্লি নয়, খোদ কলকাতার বুকেই তার পদত্যাগের স্লোগান উঠছে। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ক্ষোভ এতটা তীব্র হলো কেন? কেন তার পদত্যাগের দাবি আজ এতটা জোরালো? এর পেছনের আসল কারণটা জানলে আপনি শিউরে উঠবেন। ক্ষমতায় আসার আগে এই বিজেপি সরকার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এ রাজ্যের হিন্দু সম্প্রদায়কে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে যখন মুসলিমরা সংখ্যালঘু, তখন হিন্দুদের একটা বিশাল প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। তারা ভেবেছিল দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, তাদের অধিকার সুরক্ষিত হবে, তরুণরা চাকরি পাবে এবং সমাজে একটা সাম্যতা ফিরে আসবে। কিন্তু ক্ষমতায় বসার পর শুভেন্দু অধিকারী ঠিক তার উল্টোটাই করেছেন। চরম বিশ্বাসঘাতকতা করিয়ে তিনি খোদ হিন্দুদেরই পেটে লাথি মেরেছেন। নিজেদের ভোট ব্যাংক টিকিয়ে রাখতে এবং গদি বাঁচাতে গিয়ে তিনি এমন সব আত্মঘাতী নীতি গ্রহণ করেছেন যা এই রাজ্যের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খাওয়ায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটাও নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লাটা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21 নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির
বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হচ্ছে এবং এই বিধানসভায় যে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছে, অসংখ্য কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং বিধানসভা নিয়ে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।